হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো সবার প্রথমে তোমাদেরকে সরি বলি, কারণ বেশ কয়েকদিন হয়ে গেল আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না। কিছু প্রবলেমসের কারণে আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না। হোপ করছি যে খুব শীঘ্রই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবো এবং নিয়মিত তোমরা ভিডিও পেতে থাকবে। যাই হোক, তো আজকে আমি চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। আজকে যে বিষয়টা নিয়ে আমি এখানে ডিসকাস করতে চলেছি সেটা ইফ এবং আনলেস, এই দুটো বিষয়কে নিয়ে যে তোমাদের কনফিউশনটা রয়েছে। অনেক ক্ষেত্রে তোমরা বুঝে উঠতে পারো না ঠিক কোন সিচুয়েশনে ইফ এবং ঠিক কেমনভাবে ব্যবহার করলে আমরা আনলেসের ব্যবহার ওই ইফের স্থানেই করতে পারি। এই সমস্ত বিষয়টাকে বোঝানোর জন্য আজকে আমি কিছু লাইনস এখানে নিয়ে আসলাম, যে লাইনসগুলো আমরা ট্রান্সলেট করব এবং তার মধ্যে দিয়ে ইফ এবং আনলেসের মধ্যে যে সামান্য পার্থক্যটা রয়েছে সেটা আমরা এখান থেকে বুঝে নেব। তো বাই দ্য ওয়ে আরেকটা কথা বলে দিই, সবাইকে হ্যাপি দুর্গাপূজা, সবাই খুব ভালোভাবে এনজয় করো। আর হ্যাঁ, হ্যাভ আ সেফ পূজা অলসো, সেফটিটাও খুব ইম্পর্ট্যান্ট, এটাকে ভুললে হবে না। তো যাই হোক, এসব টপিকে আসা যাক। তো এখানে প্রথম যে লাইনটা আছে সেটা দেখো কি বলা হচ্ছে, আমি না পড়লে আমি ব্যর্থ হব। আমি না পড়লে আমি ব্যর্থ হব, এটা একদমই খুবই কমন একটা লাইন। আমরা অনেক জায়গাতে এটা দেখতে পাই যে পড়াশোনা না করলে ব্যর্থ হব, এটা তো কমন ব্যাপার। এবং এই যে সেন্সটা, এটা যদি আমরা ট্রান্সলেট করি কেমনভাবে হবে, এই যে লাইনটা আমি না পড়লে আমি ব্যর্থ হব, আমরা যদি ট্রান্সলেট করি সিম্পল ফরম্যাটে, আমরা প্রথমে ইফ দিয়ে লাইনটাকে ভেবে দেখি। আমি না পড়লে মানে আমি যদি না পড়ি, কথাটা তো সেটাই। আমি না পড়লে মানে আমি যদি না পড়ি, তাহলে সেই সেন্সে আমরা প্রথমে লিখব ইফ, দিলাম ইফ লেখার পরে তারপরে আমি না পড়লে ইফ আই ডোন্ট স্টাডি, ইফ আই ডোন্ট স্টাডি, ইফ আই ডোন্ট স্টাডি, আমি না পড়লে আমি ব্যর্থ হব। সিম্পল ফিউচার টেন্স, আমি ব্যর্থ হব। তাহলে আই উইল ফেইল, এখানে একটা কমা দেব, আই উইল ফেইল হলো। এটা আমরা সিম্পলি ইফ ফরম্যাট ব্যবহার করে করতে পারলাম। এবার যদি এই লাইনটাকেই আমরা আনলেস দিয়ে করতে চাই, তাহলে এর জন্য আলাদা কি রুল অ্যাপ্লাই করতে হবে? বিশেষ কিছুই নয়, আনলেস তোমরা এখানে ব্যবহার করতেই পারো, শুধু খেয়াল রাখতে হবে আনলেস মানে ওই নট সেন্সটা অলরেডি ইনক্লুডেড রয়েছে। অর্থাৎ এখানে যে কথাটা বলছি যে ইফ আর এদিকে নট, ডোন্টের নট, ইফ আর নট যে একসাথে এখানে ব্যবহার হচ্ছে, যখন আমরা আনলেস ব্যবহার করব তখন এটার ব্যবহারটা হবে না। তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে, যদি আমরা এটা আনলেস দিয়ে করি, আনলেস প্রথমে লিখলাম, আনলেস আই ছিল সাবজেক্ট, সেটাই লিখব আনলেস আই। বিষয়টা একদমই সিম্পল, কনফিউজ হবে না। আনলেস আই, ইফের ঠিক অপোজিট হলো আনলেস, সেই জন্য আনলেস আই লেখার পরে এখানে ডোন্ট ছিল, মানে ওই নট সেন্সটার জন্য ডু ভার্ব ব্যবহার হয়েছিল। কিন্তু এখানে যেহেতু আনলেসের মধ্যে অলরেডি একটা নট সেন্স ইনক্লুডেড থাকে, তাই জন্য আমরা এখানে আর নটটা লিখছি না। আর যেহেতু নট লিখছি না, তাই ডু এরও কোনো প্রয়োজন নেই, কারণ ডুটা তো নটের জন্যই এসেছিল। তাই ডোন্ট বিষয়টা টোটালটাই বাদ চলে যাবে। কি লিখবো? আনলেস আই স্টাডি, যদি না আমি পড়ি, আনলেস আই স্টাডি, তারপরে নেক্সট সেন্টেন্স যেটা রয়েছে, সেন্টেন্স নয়, নেক্সট যে ক্লজটা রয়েছে সেটা অ্যাজ ইট ইজ লিখে দিতে হবে, প্রিন্সিপাল ক্লজটা, আই উইল ফেইল। তাহলে আমরা পার্থক্যটা কোথায় দেখলাম? একদম সিম্পল ব্যাপার, পার্থক্যটা আমরা দেখলাম এখানে। নট যে সেন্সটা রয়েছে, যখন আমরা আনলেস ব্যবহার করছি তখন সেক্ষেত্রে নট সেন্সটা দেওয়ার প্রয়োজন নেই, কারণ নটটা আমরা আনলেসের মধ্যে অলরেডি পাচ্ছি। তাহলে আমরা এক কথায় বলতে পারি ইফ মানে হলো বা আনলেস মানে হলো ইফ প্লাস নট। ওকে, আনলেস মানে হলো ইফ প্লাস নট, এটা যদি মাইন্ডে বসিয়ে নাও তাহলে ইফ আর আনলেস নিয়ে কোনো দিন সমস্যা হবে না। ওকে, পরের লাইনটা দেখো, সেখানে কি বলা হচ্ছে, যদি তারা না চায় তোমার বলা উচিত না। যদি তারা না চায় তোমার বলা উচিত না, এখানে আছে যদি এবং তার সাথে সাথে না, ঠিক যেরকমটা আগে হয়েছিল আমি না পড়লে, তার মানে আমি যদি না পড়ি, এরকম একটা ব্যাপার।
সেম সেন্স এখানেও পাচ্ছি। তো এই লাইনটা যদি আমরা লিখি কেমন ভাবে হতে পারে, যদি তারা না চায়, তো ইফ দে ডোন্ট ওয়ান্ট, যদি তারা না চায়, ইফ দে ডোন্ট ওয়ান্ট, তাহলে কি, তাহলে তোমার বলা উচিত না, এটা হচ্ছে কথা, তোমার বলা উচিত না। ইউ উচিত না বলা হচ্ছে, তার মানে শুড, শুড আমরা উচিত সেন্সে ব্যবহার করে থাকি। তো ইউ শুড নট, ইউ শুড নট, ইউ শুড নট বলা উচিত না, টেল লিখতে পারি বা সেও হতে পারে, ইউ শুড নট সে। ইফ দে ডোন্ট ওয়ান্ট, ইউ শুড নট টেল। তো এই যে সেন্টেন্সটা আমরা এখানে দেখতে পেলাম, এখানে ইফ এসছে এবং ইফের সাথে সাথে আমরা নট এর সেন্সটাও দেখতে পাচ্ছি। যদি এই লাইনটাকে আমরা আনলেস ইউজ করে করি, আগে যেরকম করলাম এক্স্যাক্টলি সেম প্রসেসে করতে হবে, তাহলে লাইনটা হবে এরকম, ইফটাকে রিমুভ করে সেখানে লিখবো আনলেস, আর যেই আনলেসটা বসালাম তখন আর নট এর কোনো প্রয়োজন থাকছে না। নট যেই বাদ দিচ্ছি তখন ডু ভার্বও বাদ চলে যাচ্ছে, তাই জন্য এখানে হবে আনলেস দে ডোন্ট বাদ দিয়ে বাকি অংশটা আনলেস দে ওয়ান্ট, তার মানে হলো যদি না তারা চায়, ইউ শুড নট টেল। ওকে, ইউ শুড নট, ইউ শুড নট, ইউ শুড নট টেল, হয়ে গেল। একই টাইপের লাইন হলো, শুধুমাত্র আমরা যে বিষয়টা খেয়াল রাখলাম যে ওই যখন ইফটাকে সরিয়ে দিচ্ছি তখন সেখানে তার সাথে সাথে নট সেন্সটাও চলে যাচ্ছে। মোট কথা এইভাবে মনে রাখবে, ইফ এবং আনলেস একে অপরের যেহেতু অপোজিট, সেই জন্য নট সেন্স না থাকলে দিতে হয়, আর যদি থাকে তাহলে রিমুভ করে দিতে হয়, এরকম একে অপরের মধ্যে অপোজিট সেন্সটা রাখার জন্য বা ব্যালেন্সটাকে রাখার জন্য। পরের লাইনটা দেখো, আমি যদি না ভুল হতাম তাহলে ওরা আমায় অনুসরণ করত। আমি যদি না ভুল হতাম তাহলে ওরা আমায় অনুসরণ করত। এই যে লাইনটা, এখানটার মধ্যে আমরা যে সেন্সটা দেখতে পাচ্ছি, আমি যদি না ভুল হতাম, তো এখানে যে কথাটা বলা হয়েছে মানে আমি ভুল হয়েছি, অলরেডি আমি ভুল হয়েছি, কিন্তু যদি না হতাম তার মানে পাস্টের একটা সেন্স আসছে, যে পাস্টে যদি আমি ভুল না হতাম এরমভাবে বলা হচ্ছে। তাহলে বলতে পারি এখানে আমরা সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার দেখব, তারপরে ওরা আমায় অনুসরণ করত, এই যে কথাটা বলা হচ্ছে এখানে আমরা উড ব্যবহার করে লাইনটাকে লিখতে পারবো। ওকে, তো সেই মতন যদি লাইনটা লিখি, প্রথমে আমি যদি না ভুল হতাম, এটা আমরা ইফ দিয়ে প্রথম অংশটা লিখে ফেলি যেমন আগে হয়েছে। ইফ, ইফ তারপরে কি করব, ইফের পরে আমি যদি, তো আই, ইফ আই ওয়াজ, ইফ আই ওয়াজ নট রং, আমি যদি না ভুল হতাম, ইফ আই ওয়াজ নট রং, তাহলে কি বলছে, তাহলে আমি, তাহলে ওরা আমায় অনুসরণ করত। ইফ আই ওয়াজ নট রং, তাহলে কি হতো, ওরা আমায় অনুসরণ করত। সো দে, এটা আমরা উড দিয়ে বলতে পারি, সো দে উড, দে উড অনুসরণ করত, ফলো, দে উড ফলো মি। ওকে, ইফ আই ওয়াজ নট রং দে উড ফলো মি। তো এই যে কন্ডিশনাল ক্লজগুলো দেখছো, তোমাদের যদি কন্ডিশনাল ক্লজ নিয়ে কনফিউশন থেকে থাকে বা কন্ডিশনাল সেন্টেন্স কিভাবে বানানো হয় এটা নিয়ে কনফিউশন থেকে থাকে, তাহলে অবশ্যই দেখে নিও, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে আমি ডেসক্রাইব করেছি, এর উপরে অনেকগুলো ভিডিও বানিয়েছি, সমস্ত কিছু ডিটেলসে, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, এরকমভাবে সব কিছু আমি ডিসকাস করেছি, তোমরা ওগুলো অবশ্যই দেখে নিও। যাই হোক, তো এই যে লাইনটা, ইফ আই ওয়াজ নট রং দে উড ফলো মি, এবার যদি এটা আমরা আনলেস দিয়ে করি কি হবে বলো তো, একদম সহজ ব্যাপার, যে এখানে আমরা নট যে সেন্সটা আছে সেটা তুলে দেবো, যেহেতু আনলেস দিয়ে করব, আর ইফটাও উঠে যাবে, তো ইফ প্লাস নট ইকুয়ালস টু আনলেস। তো প্রথমে এখানে আনলেস দিলাম, তারপর আই ওয়াজ রং, এটা লিখতে হবে, আনলেস আই ওয়াজ রং, unless I was wrong they would follow me, they would follow me।
আনলেস আই ওয়াজ রং দে উড ফলো মি। ওকে, সেম সেন্স থাকলো, শুধু নটটাকে আমরা বাদ দিয়ে দিলাম, কারণ আনলেসের মধ্যেই নট সেন্সটা থাকছে। ওকে, নেক্সট লাইনটা দেখো, তুমি ওখানে পৌঁছে থাকতে যদি না আমি তোমায় থামিয়ে থাকতাম। তো এই যে লাইনটা এখানে দেখো, এই যে যদি বিষয়টা এটা মাঝের দিকে আছে। প্রথম দিকে আগেরগুলোতে দেখেছি ফার্স্টের দিকে ছিল, এখানে যদি বিষয়টা মাঝে আসছে। তার মানে যেটা হলো আমার সাবঅর্ডিনেট ক্লজ, মানে যে ক্লজের সাথে লিঙ্কার যুক্ত আছে সেই সাবঅর্ডিনেট ক্লজের পার্টটা এটা আমরা পরে দেখছি। আর প্রিন্সিপাল ক্লজটা সেটা প্রথমে আছে, এই যে তুমি ওখানে পৌঁছে থাকতে, এটা। তো এখানে যে ধরনের সেন্স আসছে, এই যে থাকতে পারতাম এমন টাইপের কথা যখন আমরা বলি, তখন সেখানে আমরা ওই হ্যাড প্লাস ভি থার্ড এই সেন্সটা ফলো করে লাইনটাকে লিখি, এবং সেই অর্থে উড, হ্যাভ এবং তারপরে V3 এরকম ভাবে হয়। তো যাই হোক, তো এই সেন্সটা আমরা এখানে করব অ্যাপ্লাই। তো সেই অর্থে তুমি ওখানে পৌঁছে থাকতে, এই কথাটুকু যদি আগে লিখি তাহলে এটা এরকম হবে, ইউ প্রথমে তুমি ওখানে পৌঁছে থাকতে, তার মানে ইউ উড হ্যাভ, পৌঁছে থাকা মানে রিচ করা, সেটা থার্ড ফর্ম। ইউ উড হ্যাভ রিচড ওখানে, তো দেয়ার, ইউ উড হ্যাভ রিচড দেয়ার যদি না, ইফ আই, যদি না আমি তোমায় থামিয়ে থাকতাম, ইফ আই হ্যাড নট stopped you। তো এখানে যে সেন্সটা দাঁড়ালো সেটা কি দাঁড়াচ্ছে, যে এখানে খেয়াল করো would have এবং তারপরে V3 যেই হলো রিচড, তখন আমরা এখানে হ্যাডের পরে V3 এই ফরম্যাটটাকে কিন্তু মেনটেন করছি। তো এই সেন্সটা যেটা কিনা আমরা দেখতে পাই থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে হয়, সেই সেন্সটা তোমরা এখানে দেখতে পেলে। তো এবার এই লাইনটা যদি আমরা আনলেস দিয়ে করি তখন কি হবে, এই যেখানটা মাঝখানে আমরা ইফ ব্যবহার করেছি এবং এখানে নট সেন্সটা এসছে, অবভিয়াসলি এটা উঠে যাবে। তো সেই সেন্সটা এখানে অ্যাপ্লাই করা যাক। প্রথমে ইউ উড হ্যাভ রিচড দেয়ার, এখানে চেঞ্জ করার কোনো দরকার নেই, যেমন আছে তেমন রেখে দাও। খুবই সিম্পল বিষয়টা, একদমই কনফিউজ হবে না। ইউ উড হ্যাভ রিচড, তুমি ওখানে পৌঁছাতে, রিচড দেয়ার, আনলেস I had not stopped you ছিল, আমরা করব unless I had stopped you, সেম সেন্স থাকলো। You would have reached there unless I had stopped you, একই রকম বিষয়, কিন্তু নটটাকে বাদ দিয়ে লিখলাম আর ইফটাকেও বাদ দিলাম। আচ্ছা, তো এইখানে তোমরা আরেকটা বিষয় খেয়াল রাখবে, যখন আগের লাইনগুলোর দিকে লক্ষ্য করো, যখন এই ইফের ক্লজের মানে প্রথম অংশটা, অর্থাৎ যেখানে ইফ দিয়ে ক্লজটা শুরু হয়েছে, সাবঅর্ডিনেট ক্লজটা, এটা যখন প্রথমে থাকছে আমরা একটা কমার ব্যবহার করছি, কিন্তু যখন মাঝে আমরা লিখছি সেটাকে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ যখন প্রথমে আসছে সেক্ষেত্রে কিন্তু আর কোনো কমা হচ্ছে না। যেমন এই লাইনে দেখো কোথাও কমা দিইনি, এখানে কোনো কমা আসলো না, কিন্তু যেই ইফটা বা আনলেসটা প্রথম দিকে থাকছে তখন এই ক্লজটা, সাবঅর্ডিনেট ক্লজটা শেষ হওয়ার পরে একটা কমা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, নেক্সট লাইনটা দেখো, যদি তারা না ভালোবাসতো তারা এটা ছুঁড়ে ফেলে দিত, যদি তারা এটা না ভালোবাসতো তারা এটা ছুঁড়ে ফেলে দিত। তো একটা পাস্টের সেন্স বলা হয়েছে, যদি তারা না ভালোবাসতো, অতীতকালে বিষয়টা বলা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করে। তো সেই অর্থে যদি আমরা এটা লিখি, যদি তারা না ভালোবাসতো, ইফ দে, এবার একটা কথা এখানে বলে রাখি, যখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স করেছিলাম সেখানে না অর্থে আমরা ডোন্ট লিখেছিলাম, নট তার সাথে ডু ভার্বের ব্যবহার হয়েছিল। এখানে পাস্টে যদি আমরা এটা করি সিম্পল পাস্টে, তাহলে নটের সাথে ডু তো হবে না, ডু এর পাস্ট ডিড ব্যবহার হবে। তো সেই অর্থে ইফ দে ডিড নট, যদি তারা না ভালোবাসতো, ডিড নট লাভ, অ্যাকচুয়ালি এটা না ভালোবাসতো এরকম সেন্সে ধরতে পারি, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। ইফ দে ডিড নট লাভ ইট, যদি তারা এটা না ভালোবাসতো তারা এটা ছুঁড়ে ফেলে দিত, দে উড।
এখানে উডের ব্যবহার করতে হবে। মনে রাখবে যখন এরকম সিম্পল পাস্ট টেন্স ইফের সাথে যুক্ত থাকে তখন সেখানে আমরা যেটা প্রিন্সিপাল ক্লজটা লিখি সেখানে উড এবং তারপরে ভি ফার্স্টের ব্যবহার করি। এটা কন্ডিশনাল সেন্টেন্সের রুল অনুযায়ী হয়ে থাকে। তো যাই হোক, দে উড, তারপরে কি লিখবো, ছুঁড়ে ফেলে দিত, দে উড থ্রো ইট, এটা ছুঁড়ে ফেলে দিত, ইট অ্যাওয়ে, দে উড থ্রো ইট অ্যাওয়ে হলো। এবার এই লাইনটা যদি আমরা আনলেস দিয়ে করি তাহলে কেমন ভাবে হবে, ইফটাকে রিমুভ করে আনলেস লিখবো, লেখা যাক আনলেস দিলাম। এবার এখানে ছিল দে সাবজেক্ট, সেটাই লিখে দেব, ডিড নট লাভ, এই কনসেপ্টটা তোমাদেরকে বুঝতে হবে। আগের ক্ষেত্রে হয়েছিল যখন ডোন্ট আমরা নটই শুধু তুললাম না, তার সাথে সাথে ডু ভার্বটাও তুলে দিয়েছিলাম। এখানেও তাই হবে, ডিড নট রয়েছে সেই নটটাকেও তুলবো, সাথে সাথে ডিডকেও তুলবো। তো যদি ডিড নট তুলে দিই তাহলে টেন্সটা কি করে বুঝবো, তখন টেন্সটা বোঝার জন্য এই যে মেইন ভার্বটা আছে সেটার উপরে খেয়াল রাখতে হবে। অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সের যে রুল সেটা আমরা মেইন ভার্বের সিচুয়েশনটা দেখে বুঝতে পারবো। তো যদি ডিড নট তুলে দিই তাহলে সিম্পল পাস্ট টেন্স বোঝার জন্য আমরা এই লাভটাকে করে দেব লাভড, এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। ওকে, যেমন এখানে ইফ আই ডোন্ট স্টাডি, এখানে আই এর জায়গায় যদি হি থাকতো তাহলে হতো ওটা ইফ হি ডাজন্ট স্টাডি, তাই তো, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রথম লাইনটার ক্ষেত্রে বলছি হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি হি থাকতো বা শি থাকতো এরকম যাই হোক কিছু যদি থাকতো তাহলে আমরা ডাজন্টের ব্যবহার দেখতাম। সেক্ষেত্রে যদি আমরা ডাজন্ট তুলে দিতাম আনলেসের ক্ষেত্রে, তখন সেখানে এই যে শব্দটা রয়েছে ভার্বটা স্টাডি, এটার সাথে আমাদেরকে এস যোগ করতে হতো, মানে এস বাই এস, তো সেই সেন্সে স্টাডি হয়ে যেত স্টাডিজ, ইএস যোগ হতো আর ওয়াইটা আই হয়ে যেত। আনলেস হি স্টাডিজ এরম ভাবে হয়ে যেত। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেই অনুযায়ী আমরা জানি ভার্বের সাথে সিম্পল প্রেজেন্ট টেন্সে এস বাই এস যোগ হয়। সেই কনসেপ্টটাকে কিন্তু বুঝে তোমাদের করতে হবে। যখন আনলেস ব্যবহার করবে ইফের স্থানে তখন দেখবে সাবজেক্ট কি আছে, টেন্স কি আছে, সেই মতন চেঞ্জেসগুলো করবে। এখানে যেহেতু এটা সিম্পল পাস্ট টেন্সেই থাকছে আর ডিড নট আমি তুলে দিচ্ছি, তাহলে সিম্পল পাস্ট টেন্সটা বোঝানোর জন্য কিছু তো লাগবে, সেই জন্যই এখানে যেটা মেন ভার্ব থাকলো সেই মেন ভার্বের সেকেন্ড ফর্ম আমরা ব্যবহার করে দিলাম, হয়ে গেল সিম্পল পাস্ট টেন্স, অসুবিধা নেই। আনলেস দে লাভড, সেই জন্য এটা হচ্ছে। তো আনলেস দে লাভড ইট, তারপরে কি করব, একটা কমা দেব, যা আছে তাই, দে উড থ্রো ইট অ্যাওয়ে হলো। আনলেস দে লাভড ইট দে উড থ্রো ইট অ্যাওয়ে হয়ে গেল। পরের লাইনটা দেখো, যদি রাম গল্প বলে বাচ্চারা শুনবে, যদি রাম গল্প বলে বাচ্চারা শুনবে। এখানে প্রথম অংশ যেটা বলা হয়েছে রাম গল্প বলে, এই সেন্সটা আগেরগুলোর থেকে কিন্তু লাইনটা পুরো আলাদা। কেমন সেন্সে, কারণ এখানে দেখো কোনো নট জাতীয় সেন্স নেই। এই ধরনের ক্ষেত্রেও আমরা আনলেস ব্যবহার করতে পারি। এই যে সেন্সটা এটা এমন অর্থটা বোঝাবে যদি আমরা ইফ এবং আনলেস দুটো বিষয়কে অপোজিট ধরে নিই। যদি ইফ থাকে তাহলে তার সঙ্গে যদি নট থাকে আমরা আনলেস লেখার সময় সেই ইফ এবং নট দুটোকেই বাদ দিয়ে দিচ্ছি। কিন্তু যদি শুধু ইফ থাকে কোনো নট না থাকে সেক্ষেত্রে কি করতে হবে সেটাই বোঝানোর জন্য এই লাইনটা আমরা এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ। ওকে, আমি এটা লিখেছি। তো যদি রাম গল্প বলে, তো এই সেন্সটা যদি আমরা লিখি কেমন হয়, প্রথমে লেখা যাক যদি, তো ইফ লিখলাম, রাম গল্প বলে, তো রামের গল্প বলাটা তো আমরা এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখব। ইফ রাম, গল্প বলা মানে স্টোরি বলা, ইফ রাম টেলস, রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই জন্য টেল হয়ে গেল টেলস। ইফ রাম টেলস গল্প বলে, তো অনেকগুলো গল্প ধরতে পারি, স্টোরিজ লিখে দিলাম, প্লুরাল করে দিলাম। ইফ রাম টেলস স্টোরিজ, বাচ্চারা শুনবে। দ্য, বাচ্চারা সেন্সে চিলড্রেন বলতে পারি, তো দ্য চিলড্রেন শুনবে, সিম্পল ফিউচার টেন্স, দ্য চিলড্রেন উইল listen, full stop. If Ram tells stories, the children will listen.
তো এই যে লাইনটা, এখানে কোথাও তো নট নেই। এবার যদি আমরা ইফ এর স্থানে আনলেস ব্যবহার করি তাহলে বিষয়টা কেমন ধরনের হচ্ছে। আমি তোমাদের কি বলেছি যে ইফ এবং আনলেস একে অপরের অপোজিট। যদি ইফ এর সাথে নট যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা যখন আনলেস ব্যবহার করি সেই নটটাকে তুলে দিই, ইফটাকেও তুলে দিই। এবার যদি ইফের সাথে নট যুক্ত না থাকে তখন সেক্ষেত্রে আনলেস ব্যবহার করলে একটা নট সেন্স আনতে হয়। সেটা কিভাবে হয় সেটা এখান থেকে দেখে নাও। ইফ রাম টেলস স্টোরিজ দ্য চিলড্রেন উইল লিসেন। রাম যদি গল্প বলে তাহলে বাচ্চারা গল্পটা শুনবে, এই হচ্ছে কথা, গল্পগুলো শুনবে। এবার যদি আমরা এটা আনলেস করি তাহলে ইফটাকে তুলে দিলাম, সেখানে আমরা আনলেস লিখলাম। তার মানে যদি না, এই বিষয়টা চলে আসলো। ইফ মানে যদি হলে, আনলেস মানে যদি না, এরকম একটা ব্যাপার। তো যদি না রাম গল্প বলে, আনলেস রাম টেলস, যদি না রাম গল্প বলে, আনলেস রাম টেলস স্টোরিজ, যদি না রাম গল্প বলে, আনলেস রাম টেল স্টোরিজ, যদি না গল্প বলে তাহলে কি হবে, বাচ্চারা শুনবে না। দ্য চিলড্রেন will not listen, বাচ্চারা গল্প শুনবে না। আনলেস রাম টেল স্টোরিজ দ্য চিলড্রেন উইল নট লিসেন। এরকম ভাবে বিষয়টা হয়ে গেল। তাহলে এখানে যে বিষয়টা দাঁড়ালো যে যেহেতু এখানে আনলেস সেন্সটা আসছে তাই জন্য যেটা প্রিন্সিপাল ক্লজ ছিল সেই ক্লজের সাথে আমরা একটা নট জুড়ে দিলাম অপোজিট সেন্সটা আনার জন্য। কিন্তু যখন ইফ থাকছে সেখানে কোথাও নটের সেন্স ছিল না। তো আমরা বুঝতে পারলাম যে ইফ এবং আনলেস হলো একে অপরের অপোজিট। তো সেই জন্যই একটা থিওরি সবসময় মনে রাখবে, যেটা আমি প্রথমে বললাম, ইফ আর আনলেসের মধ্যে ডিফারেন্সটা বোঝার জন্য আনলেস ইকুয়ালস টু ইফ প্লাস নট, বা উল্টোভাবে বলতে গেলে ইফ ইকুয়ালস টু আনলেস প্লাস নট, এরকমভাবে যদি ভাবো তাহলে বিষয়টা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, যাই হোক, তো আজকের ভিডিও তবে এই পর্যন্তই। তোমরা এই ওভারঅল ম্যাটারটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। তো আজ তবে আসি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো খুব শীঘ্রই। খুব ইন্টারেস্টিং কিছু কনসেপ্টস তোমাদের সামনে আনতে চলেছি, তো অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকো। কারোর যদি কোনো স্পেসিফিক ম্যাটারের উপরে কনফিউশন থেকে থাকে সেটাও আমাকে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে, আমি ডেফিনেটলি তার উপরে ভিডিও নিয়ে চলে আসবো। বাই।